দেখো আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম একটু হাইলাইট দিয়ে দিই আমরা লাস্টে একটা ফর্মুলা বের করেছিলাম রাইট রিমেম্বার সো কোথা থেকে বের করেছিলাম সো ইটস ফ্রম হিয়ার রাইট we consider this a pin the whole any circuit can be represented by p network and n network and there is output capacitance cl and বলেছিলাম আমরা the first the top network is on and the current flows in right is a pulsating current pulsating dc going to capacitor and charge it for the positive cycle, right? When the P network is on, N network is off, this is open. And when the P network is off or is open, then whatever the charge is stored in the capacitor used to dissipate through the N network and go to the ground. Right? And then we used several steps to find the energy, how much energy was delivered by the source and by this equation. And আমরা finally কি পেয়েছিলাম আমরা energy পেয়েছিলাম the total energy supplied by the source was CL VDD square এটা পেয়েছিলাম আমরা total energy supplied by the source and that was the actually the total energy যেটা সাপ্লাই করেছে সেটাই তো আমাদের লস হয়েছিল half of the energy was lost in P network and half of the energy was stored in the capacitor and that half was dissipated in the N network, right? So, but actually, by considering the total loss of the circuit, the total energy loss was CL VDD square, and that was energy. So, তুমি যদি power বের করতে চাও এখন, how much power G was lost? Then I divided by T, then it will turn into power, right? So this is the divided by P. And then এটা যদি তাহলে আমাদের দেখো আর কিছু থাকে তাহলে total power loss in this one এখন তুমি জানো যে 1/t what is 1/t 1/t is frequency না 1/t is the frequency so that means আমাদের total power loss তাহলে কত হবে f sample system frequency into CL VDD square. So this is the final formula, right? আমরা লাস্ট ক্লাসে শুধু এনার্জির ফর্মুলাটা লিখেছিলাম E equal to CL VDD square. সেখান থেকে টাকে আমরা এটাকে পাওয়ারে কনভার্ট করে ফেললাম টাকে এখানে এটা ছিল এর ইকুয়েশন ছিল এটা হলো এর না এটা পাওয়ারের ইকুয়েশন ও টি কি সব ও এখানে টি দিয়ে আসছে আমরা এইভাবে করি নাই আমরা আমাদের ক্লাসে আমরা এখানে এনার্জি দিয়ে করেছিলাম এটা বেটার বাট এখানে ইজ ওকে তো এখানে পাওয়ারটা কি হলো তার এনার্জিটা CL VDD স্কয়ার ডিভাইডেড বাই T ইজ ইকুয়াল টু পাওয়ার এন্ড দ্যাট ইজ P delivered total power delivered and সেখান থেকে আমরা এই টোটাল পাওয়ার ডেলিভার 1/t কে আবার ফ্রিকোয়েন্সি দেখাতে পারি তাহলে কি হলো P is equal to Fs CL VDD square. So this was good. Now the question is তুমি একটা সিগন্যাল একটা সার্কিটের তুমি ইনপুটে যে সিগন্যাল দেবে তার ফ্রিকোয়েন্সি আর ওই সার্কিটের আউটপুটের ফ্রিকোয়েন্সি কি সবসময় সমান হবে লিনিয়ার সিস্টেম হলে তো হবে স্যার লিনিয়ার সিস্টেম বলতে তুমি লিনিয়ার সিস্টেম হোক কিন্তু সেটা যদি সেই লিনিয়ার সিস্টেম তুমি কি দিয়ে ডিজাইন করবে একটা শুধু একটা স্ট্রেট লাইন একটা ওয়্যার দিয়ে তো ডিজাইন করবে না তুমি সিস্টেম ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার সিস্টেম হলেও তোমাকে তুমি কিভাবে এটা ইনপুট আর আউটপুটের ফ্রিকোয়েন্সি একই হয় বলো তো একটু একটা এক্সাম্পল স্যার লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে স্যার যে ঘটনা ঘটে স্যার ওই অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলে চেঞ্জ হয় কিন্তু স্যার আপনার ফ্রিকোয়েন্সি তো সেম থাকে ওই সাইনোসয়েডাল ফিডেলিটি বলে একটা বিষয় আছে আর কি মানে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ওইটা অলওয়েজ মানে সেম থাকবে জাস্ট আপনার শিফট হতে পারে সিগন্যালটা আর অ্যামপ্লিফিকেশন বা অ্যাটেনিউশন মানে বাড়তে বা কমতে পারে আর কি সিগন্যালের অ্যামপ্লিটিউড সেটা কি তোমার অ্যানালগ সিগন্যাল জি স্যার অ্যানালগ সিগন্যাল আমরা এখানে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করছি রাইট
তুমি আমাদের এখানে হলো তুমি ডিজিটাল সার্কিটের কথা চিন্তা করো, তুমি মনে করো সবথেকে সোজাই যে সিগন্যাল তোমার ডিজিটাল সার্কিট মোস্ট সিম্পলেস্ট ইজ ইনভার্টার। ইনভার্টারে তুমি যদি ইনপুট সিগন্যাল যেটা দেবে তার যে ফ্রিকোয়েন্সি আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম হয়? সেম হবে না? জি স্যার, সেমই তো হবে স্যার। সেম। তুমি শুধু ইনপুট 0 দিলে ওটা 1 হবে, আর এখানে 1 দিলে 0 হবে, বাট দ্য ফ্রিকোয়েন্সি রিমেইন সেম, রাইট? বুঝছো সবাই? অনলি ইনভার্টারের ক্ষেত্রে এটা হবে, কিন্তু তোমার অ্যান্ড গেটে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড গেট, অ্যান্ড গেটে তুমি যে যে ফ্রিকোয়েন্সি দেবে, ফর এক্সাম্পল তুমি দিয়েছো 1 and 0, so 0 0 0 1 1 0 and 1 1. So now think about those input frequency, right? ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? একবার 0, দুইবার 0 হবে আর দুইবার 1 হবে না? হ্যাঁ, এ আর বি যদি দুইটা তুমি ইনপুট নাও, তাহলে কয়টা কম্বিনেশন হবে? 4টা কম্বিনেশন না? প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0 1 1। তাহলে দেখো তো ইনপুটে এ কয়বার 0 হয়েছে আর কয়বার 1 হয়েছে। এবং এ আর বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট, তাই না? এ বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট। তারপরে আউটপুটের কথা চিন্তা করো, আউটপুটে অ্যান্ড গেটের আউটপুটে কি থাকবে? যতক্ষণ পর্যন্ত 0 3বার 0 থাকবে আর একবার 1, তার মানে কি তোমার 1 যত সময় 1 থাকবে তার থেকে 3 গুণ টাইম থাকবে 1, সরি 0, তাই না? আচ্ছা, আমি বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি এটা ট্রুথ টেবিল দেখাই এখন। এই দেখো, এই যে এখানে look at those, a truth table, and get a truth table here. This is a truth table for AND gate. দেখো কি লেখা, দেখো তো a কতবার 0 হয় না, b টা দেখো, b এর ফ্রিকোয়েন্সি কি? 0 1 0 1, looks like a very simple, looks like an inverter এর মতো, রাইট? তো আমি এইটাকে যদি তুমি ফ্রিকোয়েন্সি যদি তুমি 1 বলো, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত হবে? এর থেকে কম না বেশি? এর বি এর ফ্রিকোয়েন্সি যদি তুমি 1 বলো, তাহলে এর ফ্রিকোয়েন্সি কম না বেশি? সমান বা কম হবে স্যার। কম, অর্ধেক না? জি স্যার। দেখো, এটা 2বার 0 ছিল, তারপরে আবার 2বার 1। আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত? এই বি এর ফ্রিকোয়েন্সিকে যদি আমরা ইউনিট ধরেছি, এটা হলো এক, মানে 1 বললাম, তাহলে এইটা হয়ে যাবে, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি যদি 1 হয়, তাহলে এ এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হাফ। আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত হবে? বের করতে পারো? বের করতেই পারি না আমরা, তাই না? বের করতে পারি না এখান থেকে। we need a mathematical tool, right? Other tools to calculate, so it's different. So that means only for inverter we know that the input frequency and output frequency are same. Inverter এর সময় শুধু সেম হবে in case of inverter, okay? আর all other cases it will be different. তাহলে এখন দেখো, আমরা যে পাওয়ার বের করব, একটা সার্কিটের যখন পাওয়ার বের করব, সেই পাওয়ারটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সিগন্যালটা দেখো, এই যে এখানে আউটপুট সিগন্যালটা যদি তুমি চিন্তা করো, এই যে দেখো তো, এই যে এইখানে এই যে 0 থেকে 1 সুইচ করলো না আউটপুটটা, তো এইখানে যতটা পাওয়ার লাগবে, এইখানে 0 থেকে 0, এখানে কি সেম পাওয়ার লাগবে? না স্যার। কোনটা বেশি লাগবে? 0 থেকে 1। 0 থেকে 1, রাইট? যখনই সুইচিং হবে ফ্রম ডিফারেন্ট ভ্যালু, 0 থেকে 1 অথবা 1 থেকে 0, এটাই তো আমাদের ডিজিটাল সার্কিটে, এটা ছাড়া তো আর কিছু নাই। তার মানে কি, এই যখনই কোনো একটা সিগন্যাল তার স্টেট চেঞ্জ করবে, রাইট, উইল মুভ টু ডিফারেন্ট স্টেট,
তখনই আসলে পাওয়ারটা বেশি লাগে। আর এইটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে না স্টেট। 0 থেকে 0 তারপরে 0 is no change. তার মানে is remain as it is. So there will be very less amount of power and that power is known as static power. Right? আর এইটাকে আমরা বলি ডাইনামিক পাওয়ার, যেটা যে ডাইনামিক পাওয়ার মানে যখন সুইচিং হবে, this is called switching, right? This is the why output is switching. That means the p transistor and n transistors are switching to the opposite direction, right, from one state to the another state, and then the output is coming at a different value. So that means when the transistors are moving from 1 to 0 or 0 to 1, that is known as dynamic operation. And that is called dynamic power. And so আমরা যেটা বের করেছি যে ইকুয়েশনটা, এটা ইকুয়েশনটা আসলে ডাইনামিক পাওয়ারের ইকুয়েশন, right? This equation for dynamic power. আর আমরা স্ট্যাটিক পাওয়ারের ইকুয়েশন আমরা পড়ি নাই, কারণ স্ট্যাটিক পাওয়ার ইজ লেস দ্যান 10% কম্পেয়ার টু দ্য ডাইনামিক পাওয়ার। অতএব কোনো সার্কিটের যদি টোটাল পাওয়ার বের করতে বলে, তাহলে টোটাল পাওয়ার ইজ ইকুয়াল টু ডাইনামিক পাওয়ার প্লাস স্ট্যাটিক পাওয়ার। Our static power is very, very negligible compared to dynamic power. That's why we don't care about that. We calculate only the dynamic power. এখন দেখো, তাহলে ডাইনামিক পাওয়ারই যদি বেশি হয়, তাহলে এখন এই যে দেখো আউটপুটটা যদি এরকম 0 1 আর 1 0 এরকম করে যে সার্কিটটা খুব কুইকলি এরকম অন অফ হবে, রাইট, কুইকলি 0 আর 1টা সুইচ করবে, সেইটাতে বেশি পাওয়ার নেবে না। আর যেটা এরকম অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট থাকবে, তার থেকে যেটা সুইচিংটা বেশি হবে সেটাকে বলি আমরা বেশি পাওয়ার নেবে। আর এই সুইচিং বারবার সুইচিং হওয়াকে বলি আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি তার মানে অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাই না? তা এই জন্য আমাদের কোন একটা সার্কিটের কতটা পাওয়ার নেবে সেটা ডিপেন্ড করবে নট অনলি এই দিস ফর্মুলা, মানে এই ফর্মুলার উপরেই শুধু ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে যে ওইটার এই আউটপুটের অ্যাক্টিভিটিটা কেমন। মানে আউটপুট অ্যাক্টিভিটি দেখেই তো বোঝা যাবে যে ইনসাইডের সার্কিটগুলি কেমন ভাবে মুভ করছে, আউটপুট সিগন্যালটার উপরে। তাহলে সেটার জন্য আমাদের একটা নতুন ফ্যাক্টর এখানে অ্যাড করতে হবে, ইজ নোন অ্যাজ আলফা। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন ফর পাওয়ার, alpha fs cl vdd square. This is the final formula. তাহলে এই ফর্মুলার ভিতরে তাহলে আমরা এটা কি ভেরি সিম্পল, আমরা জানি fs সিগন্যাল সিম্পল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, সিগন্যাল ফ্রিকোয়েন্সি, cl আউটপুট অর লোড ক্যাপাসিট্যান্স, vdd পাওয়ার সাপ্লাই, তার স্কয়ার। তাই আমাদের এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আমরা সো ফার কি জেনেছি, আমাদের ইনভার্টারের জন্য আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর তাহলে কত হবে, ইনভার্টারের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 1, কারণ এটা ইনপুট আর আউটপুট অলওয়েজ সেম ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছো? যখন when we consider inverter, in case of the inverter the frequency is same for input and output, and in that case the alpha will be equal to 1 and all other ইনভার্টারের ক্ষেত্রে স্যার 0 থেকে 1 হলো, এটাই কি স্যার এদের জন্য ফ্রিকোয়েন্সি 1 স্যার? না না, ওইটা হলো যে ইনপুটের সাথে কম্পেয়ার করে সেম থাকে না, তাই এই জন্য 1 হয়েছে। ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি সেম, আর ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি যদি সেম না হয় তখনই আমরা এটাকে বলি তার অ্যাক্টিভিটি ফ্যাক্টর কম বা বেশি ওর সাথে কম্পেয়ার করে, 1 এর সাথে কম্পেয়ার করে। যেমন এই যে তুমি যদি এখানে ড্র করো, এটা কিরকম হবে দেখেছো, ওয়েভ শেপটা এরকম মনে করো 0 থাকবে, অনেক 3 গুণ 0, তারপরে 1 গুণ তোমার এরকম উপরে আসবে, তারপর আবার নিচে আবার এরকম চলে যাবে, এরকম হবে না? বুঝছো? এটা এন্ড গেটের সময়, তাই না? আর আমার ইনপুট সিগন্যাল মনে করো তুমি একই দিয়েছো, ইনপুট মনে করো তুমি এরকমই দিয়েছো, বারবার ইনপুট এরকমই দিয়েছো। ও না, এটা 1 হবে কখন জানি, না আমরা এটা ভুল করে ফেলেছি। লেটস সে হিয়ার, এখানে 1 আমরা এরকম সিগন্যাল যদি এই সিগন্যাল একই সিগন্যাল যদি দেই, দুটো আমরা একই সিগন্যাল যদি দেই, তাহলে কখন হবে 1 হবে কখন, যখন দুটাই 1, তাই না? তারপরে দেখো এর মাঝখানে অনেক আরেকবার 1 হয়েছে, কিন্তু তখন এটা আউটপুট সিগন্যাল কিন্তু 1 হয় নাই। না আমরা না, এটা দিস ইজ নট ড্রয়িং ইজ নট সো গুড, আমাদের ড্রটা ঠিক হয় নাই।
না, আমরা শুধু ওই যে ইনপুটটা দিয়েই দেখাতে পারি, মানে আমরা ইনপুটটা ড্র করতে পারবো না। মানে আউটপুটটা দিয়েই যে এখানে অনেক সময় 0 থাকবে আর অল্প সময়ে আমরা 1 থাকবে। তো এটার ফ্রিকোয়েন্সি তুমি মেজার করবে কি করে? এরকম। কিন্তু তুমি যদি ইসের কথা চিন্তা করো, ওই যে ইনভার্টারের কথা, ইনভার্টার এরকম যদি হয়, তাহলে তোমার ইনপুট এরকম হলে আউটপুট তোমার এরকম হবে। জাস্ট অপোজিট। এরকম হবে, এটার অপোজিট হবে। সেজন্য আমরা এইটাকে বলি, এটার দুটার ফ্রিকোয়েন্সি সেম আসলে। ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি সেম। বাট এটা আউটপুটের ফ্রিকোয়েন্সি ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ইনপুট। কিন্তু এটা রিলেশন কি সেটা আমরা জানি না। এজন্য আমাদের এটা বের করার অন্য পথ খুঁজতে হবে। কিন্তু এটা আমরা ইনপুটের সাথে আউটপুটটা ফ্রিকোয়েন্সি আমরা জানি। এজন্য এটা আমরা বলতে পারি যে এটা অ্যাক্টিভিটি ফ্যাক্টর 1 সেম। কিন্তু আমরা যদি আরেকটা সিগন্যাল বের করতাম, মনে করো এরকম, দেখো তো এটার ফ্রিকোয়েন্সি কত। মনে করো তুমি এটা ইনপুট আর এটা একটা আউটপুট, ইনভার্টারের আউটপুট, ইনভার্টার, আর এটা মনে করো একটা অন্য একটা কিছু আউটপুট। তাই দেখো তো এটার ফ্রিকোয়েন্সি কত ওটার সাথে। এটা হলো ইনপুট সিগন্যাল আর এটা হলো আউটপুট, ইনভার্টারের আউটপুট, এর জাস্ট অপোজিট। তাহলে দুটার ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি ইন ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি আউট, এইভাবে আসলে বের করার কথা অ্যাক্টিভিটি ফ্যাক্টর। তাহলে এটা 1 হয়ে যায় না? বুঝছো এটা? ইনপুট ফ্রিকোয়েন্সি আর আউটপুট ফ্রিকোয়েন্সি সেম, তাহলে এটা 1। কিন্তু এটার ক্ষেত্রে কত হবে বলো তো? এটা ইনপুট ফ্রিকোয়েন্সি এফ ইন আর এফ আউট কত হবে? 0.5 0.5। গুড। তাহলে এটার আউটপুট, এটার অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.5। কি বুঝনি? বুঝছো সবাই? এটার আলফা হলো 1। এটা আলফা হলো 1 বিকজ এফ ইন এন্ড এফ আউট ইজ ইকুয়াল, ইজ সেম। দুটার ফ্রিকোয়েন্সি সেম। আর এটার এফ ইন ইজ ডাবল দেন এফ আউট। নাকি কি করেছি, তাই না? না, এটা উল্টে গেছে নাকি? কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? এটার ফ্রিকোয়েন্সি বেশি না? ও না, আমাদের ফর্মুলা ভুল হয়েছে। এফ আউট ডিভাইড বাই এফ ইন, এফ আউট ডিভাইডেড বাই এফ ইন। No, this one out, এটা ইন। এটা ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল, তাহলে এটা হলো আউটপুট। আমরা যদি ইনপুট ফ্রিকোয়েন্সি 1 ধরি, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হলো 2, তাহলে হাফ হয়। রাইট? তাহলে আলফা আমরা, ও কোনটা করছি, ও আচ্ছা, আমরা এটা, রাইট। এটা হলো সিম্পল ওয়ে, রাইট। আমি এটা বুঝে ফেলি। আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, আমরা অন্যভাবে করতে। এফ ইন ইজ এফ আউট ডিভাইড বাই এফ ইন, এইভাবে বের করা যায়, রাইট। কিন্তু আমরা যেহেতু সিগন্যালটা জানতে পারি না, রাইট, সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি না। যেমন এখান থেকে আমরা এই যে ড্র করেও তুমি সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না, আউটপুট সিগন্যালের কম্পেয়ার টু দ্য ইনপুট সিগন্যাল। এই জন্য কি করি আমরা, উই নিড টু অ্যাপ্লাই দ্য ডিফারেন্ট টেকনিক্স টু ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এবং সেই ফর্মুলাটা হলো এরকম: probability of output is equal to 0 into probability of output is equal to 1। এই টেকনিক ইউজ করতে হবে। এই টেকনিক ইউজ করলে কি হয় দেখো তো। এখন এই যে আমরা একটা ট্রুথ টেবিল লাগবে আমাদের, যে 2 ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল ইজ হিয়ার। তাহলে এর আউটপুট 0 হওয়ার প্রবাবিলিটি কত?
3/4 না? জি স্যার। এই যে 3/4 probability of y equal to 0 হলো 3/4 আর probability of y is equal to 1 হলো 1/4 1/4 তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হয়ে যাবে দিস ইজ এ 316 দিস ইজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর ফর দ্য 2 ইনপুট AND গেট তাহলে 3 ইনপুট AND গেটে কত হবে বলো তো জিরোর প্রবাবিলিটি কত হবে যদি এখানে 3 ইনপুটের ট্রুথ টেবিল তৈরি করতাম আমরা স্যার 7/8 7/8 হতো জিরোর প্রবাবিলিটি আর 1 এর প্রবাবিলিটি হতো 1/8 তাহলে ওইটাকে মাল্টিপ্লাই করলে সেটা হলো 3 ইনপুট AND গেটের বলো তো 7/64 সেটা হ্যাঁ রাইট so that was the activity factor for 3 input AND gate right ঠিক একইভাবে OR গেটেও আমরা করতে পারি OR গেটেও দেখো OR গেটেও একই হবে আসলে কারণ এটা 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0 এটা probability of y equal to 0 হয়ে যাবে 1/4 আর probability of 1 is equal to 3/4 so it remains same right 3/4 এখন এইটাকে একটু অন্যভাবে করা যায় না মনে করো আমরা probability of y equal to 1 আমরা মনে করো আমরা এই যে এই নিচেরটুকু জানি না রাইট মনে করো এটা জানি না আমরা 1 এর না আমরা এর কোনোটাই জানি না আমরা শুধু জানি যে 1 এর 0 এর প্রবাবিলিটি হলো 0 এর প্রবাবিলিটি জানি আমরা শুধু এইটা জানি probability of y equal to 0 এটার প্রবাবিলিটি আমরা জানি 1/4 এটা আমরা জানি না তাহলে এটা বের করা যায় স্যার 1 মাইনাস আদার প্রবাবিলিটি 1 মাইনাস এইটাই তাই না 1 মাইনাস 1/4 না এই 1/4টা 1 থেকে মাইনাস করলেই যেটা হবে সেটাই এটা 3/4 তাহলে ওইভাবে বের করা যায় তাই সেটাই আমরা এই যে ফর্মুলার ভিতরে ওইটাই লেখা আছে যে তুমি দুইটা জানলেও ভালো তবে তুমি যে কোনো একটা জানলেও বের করা যায় যে কোনো একটার প্রবাবিলিটি লেটস প্রবাবিলিটি অফ 0 আউটপুট ইজ ইকুয়াল টু 0 যদি জানো তাহলে ইনটু হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 0 ওকে সো তারপরে কি করে দেখো এটা প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1 ওইটাও করা যায় আবার যদি 1 এর আউটপুট প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1 জিরোটা বের করা যায় তাহলে যে কোনো একটা দেওয়া থাকলে বাকিটা বের করে নেওয়া যায় তা সেটাই করেছে এখানে এটাই করা আছে দেখো যে এখানে দেখো করেছি এই একই জিনিস এই প্রবলেমটাই আমরা এইভাবে করেছি যে প্রবাবিলিটি অফ 0 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে আর 3/4টা বের করেছি 1 মাইনাস 1/4 তাহলে 3/4 হয়ে গেল দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ে এখন কোশ্চেন হলো যে তোমার যদি এরকম বড় সার্কিট থাকে কি করবে তুমি ট্রুথ টেবিল তৈরি করবে বসে বসে না স্যার সম্ভব না স্যার সম্ভব না রাইট এই যে মনে করে 5টা ভেরিয়েবল যদি থাকে তোমার 32 রো হবে এবং ওই 32 রো কে তুমি লেফট সাইডে না তাড়াতাড়ি তুমি 0 0 0 1 এগুলো বসাতে পারো কিন্তু রাইট সাইডটা তো তোমাকে হিসাব করে করে আনতে হবে এই সার্কিট থেকে তাই না এবং এটা করতে তোমার 15-20 মিনিট লেগে যাবে অতএব ইট ইজ ইম্পসিবল টু ডু দ্যাট তাহলে তোমাকে অন্য টেকনিক বের করতে হবে এবং দ্যাট উইল ফলো দ্যাট ওয়ান রাইট কারণ তোমার এটা কোশ্চেন থাকবে হলো তোমার আসল কোশ্চেন ভুলে গেছি আমরা তাই না আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন হলো তোমার পাওয়ারের ভ্যালু বের করা পি এর ভ্যালু তা সেখানে পি এর ভ্যালুর ভিতরে ছিল আলফা তারপরে ছিল ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর আর হলো ভিডিডি স্কোয়ার তা ভিডিডি স্কোয়ার দেওয়া থাকবে সিস্টেমের ফ্রিকোয়েন্সি এফএসও দেওয়া থাকবে তাহলে তোমাকে বের করতে হবে হলো ক্যাপাসিটর আউটপুট ক্যাপাসিট্যান্স রাইট লোড ক্যাপাসিট্যান্স বের করতে হবে আর বের করতে হবে হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো ক্যাপাসিট্যান্স বের করে তোমরা আমরা আগে শিখেছি তাই না
সিমস ডায়াগ্রাম তৈরি করে তারপরে সাইজ বের করে তাই না, তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে আমরা আউটপুট ক্যাপাসিট্যান্স বের করব। তাহলে সেটা করতে তোমার সময় লাগবে। তারপর আবার এইটাকে যদি তুমি এখন ট্রুথ টেবিল করতে হয়, দেন ইটস ইম্পসিবল। তাহলে তোমাকে আদার টেকনিকটা কি? আদার টেকনিক হলো এই যে এখন যেভাবে করলাম, এই প্রবাবিলিটি থেকে প্রবাবিলিটি বের করা। সেটা হয়তো তোমরা করোনি এর আগে কখনো। এটা যেমন প্রথমে, যেমন এই সার্কিটে আমরা যদি এই ওয়াই পয়েন্টে প্রবাবিলিটি বের করতে, না অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে চাই, তাই না, লাস্ট পয়েন্টে, এই ওয়াই পয়েন্টে এখানে আমরা আলফা বের করতে চাই, আলফা ইকুয়াল টু। কিন্তু এখন এখানে আমাদের প্রবাবিলিটি তো y is equal to 0, না আউটপুট কয়টা 0 আর কয়টা 1 উই ডোন্ট নো আদার উইদাউট ট্রুথ টেবিল। তাহলে এইটা বের করার জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে ব্যাক ট্র্যাক করতে হবে। ব্যাকে যে আমাদের একবারে স্টার্টিং থেকে প্রবাবিলিটি গুলি বের করতে হবে ফ্রম ইচ ব্রাঞ্চ। তা সেটা কিভাবে হবে? যেমন এখানে দেখো, এই যে এই দুটা, এটা ফার্স্ট যে এন্ড গেট, তুমি এন্ড গেটের এই পয়েন্টে, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ টি পয়েন্ট, এই পয়েন্টে আমাদের প্রবাবিলিটি কত হবে এটা তো আমরা বের করতে পারি ইজিলি, তাই না? আমাদের ট্রুথ টেবিল দরকার আছে, বিকজ যে টু ইনপুট, তাই না? টু ইনপুট এন্ড গেট আমরা প্রবাবিলিটি ইজিলি বের করতে পারি। জিরোর প্রবাবিলিটি কত হবে? থ্রি ফোর্থ, আর ওয়ানের প্রবাবিলিটি 1/4, এটা না? জি স্যার। খুব ইজি, কারণ তোমরা টু ইনপুট, থ্রি ইনপুট, এন্ড গেট আর অর গেট তো তুমি কোনো ড্র না করে তুমি একবারেই বলে দিতে পারো, তাই না? যত ইনপুটই থাকুক, তো যদি তোমার 4 ইনপুটও এন্ড গেট থাকে, তুমি 4 ইনপুট এন্ড গেট থাকলে তোমার 15টা 0 হবে আর একটা 1 হবে, তাই না? আর অর গেট থাকলে, যদি 4 ইনপুট অর গেট হয়, তাহলে 15টা থাকবে 1 আর একটা হবে 0, তাই না? তাহলে 15/16 আর 1/16, দ্যাট ইজ দ্য, সো ইজিলি তোমরা বের করতে পারবে এই জায়গাটা। তাহলে তোমার ফার্স্টে যেমন দেওয়া আছে এখানে টু ইনপুট এন্ড গেট, তোমরা ইজিলি প্রবাবিলিটি বের করে ফেললে। এখানে প্রবাবিলিটি অফ 0 ইজ ইকুয়াল টু 3/4 আর প্রবাবিলিটি অফ 1 ইজ ইকুয়াল টু 1/4, তার বেড়ে গেল। তারপরে নিচের টার্মিনালে যাও, নিচের অর গেটে যাও, অর গেটে এটা হলো অর গেট, এটা সি আর ডি হলো ইনপুট, এটাও সেম হবে। এটা কি দেখতে অসুবিধা হচ্ছে? বড় করে দিতে পারো? এটা ছবিটা অত সুন্দর আসে নাই, দেখো। এটা তাহলে এটা কিউ পয়েন্টে কত হবে প্রবাবিলিটি? জিরোর প্রবাবিলিটি কত হবে? এটা অর গেট, কিন্তু অর গেটে জিরোর প্রবাবিলিটি হবে 1/4 আর 1 এর প্রবাবিলিটি হবে 3/4, তাই না? রাইট। এখন দেখো, আমরা এখন এই যে ইনভার্টারের পরে এই পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের প্রবাবিলিটি বের করবো কিভাবে? এখানে দেখো, এই ইনভার্টারে আগে প্রবাবিলিটি অফ 0 ছিল 3/4, তাহলে ইনভার্টারের পরে ওইটা কত হয়ে যাবে? উল্টা হবে স্যার। উল্টা হয়ে যাবে। এইখানকার 1-এরটা যাবে 0-তে আর 0টা যাবে 1-এ, তাহলে এখানে 0-র প্রবাবিলিটি ছিল 3/4, এখানে যাবে 1-এর প্রবাবিলিটি 3/4, দেখো। আর এখানে 0-র প্রবাবিলিটি ছিল 1/4, না 1-এর প্রবাবিলিটি ছিল 1/4, এটা 0-র প্রবাবিলিটি চলে যাবে 1/4। বুঝছো এটুকু সবাই? জি তারপরে তারপরে দেখো, অনেক সময় পরীক্ষায় কিন্তু তোমার এই পয়েন্টগুলিতেও অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারে, একেবারে যে ওয়াই লাস্ট পয়েন্টে বের করতে হবে তা না। অনেক সময় বলে যে তুমি টি, কিউ, এই যে কে সব পয়েন্টে বের করো, আর না অল, এস পয়েন্ট এখানে বলতে, অনেক সময় বলতে পারে যে তুমি অল দ্য ব্রাঞ্চেস, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইন অল ব্রাঞ্চেস। ইনপুট ব্রাঞ্চে বের করা যাবে না, কারণ ইনপুট তো আর ইনপুটের সাথে তো রিলেশন নাই, কারণ এই যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর হলো আউটপুটের সাথে, তাই না? প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলাই বলেছে আউটপুট, অতএব ইনপুটের সাথে কোনো রিলেশন নাই। তাহলে আউটপুটটা যেখানে যেখানে আছে সব জায়গায় তোমাকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার কোশ্চেন আসতে পারে কিন্তু। তাহলে দেখো, আমি যদি টি পয়েন্টে যদি বের করতে বলতো, তাহলে আমরা বের করতে পারতাম। এই যে এখন আর পয়েন্টে এখানে যদি বের করতে বলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর এট আর, এখানে আর এ যদি বের করতে বলে, তাহলে তুমি ইজিলি বের করতে পারবে। এই যে 1/4, রাইট, 1/4 ইন্টু 3/4, রাইট, ইজি।
রাইট? তা আমরা সেটা চাচ্ছি না, আমাদের অনেক চাইতে পারে অনেক সময়, বাট ইন দিস কেস আমরা চাচ্ছি যে লাস্ট পয়েন্টে। তাহলে আমরা এই পর্যন্ত করেছি উপরের দিকে, আর এই নিচের দিকে দেখো, নিচের দিকে আমরা এই এস পয়েন্টে বের করব কি করে? এস পয়েন্টের ইনপুট দেখো কোথা থেকে আসছে, এটা হলো কিউ থেকে আসছে, ওখানকার প্রবাবিলিটি আমরা জানি, ওটা ইনপুট না, কিন্তু এটা প্রবাবিলিটি অফ কত ছিল, 0-র প্রবাবিলিটি হবে 1/4 আর 1-এর প্রবাবিলিটি হবে 3/4। আর ই এর একটা টার্মিনাল আছে এখানকার থেকে সরাসরি এখানে ইনপুট হয়েছে। এখন এই যে এই এস পয়েন্টে যখন আমরা প্রবাবিলিটি বের করব, তখন আমাদের ট্রুথ টেবিল দিয়ে আমরা ইউজ করতে পারবো না। আর এখন আমাদের কি করতে হবে কি, যে দুটো ইনপুট ব্রাঞ্চ আছে, ওই ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে এটা বের করতে হবে আমাদের। তা কিভাবে বের করব সেটা? এটা ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে যদি বের করতে হয়, তাহলে কি করতে হয়, ইনপুট ব্রাঞ্চের 0 যে প্রবাবিলিটি অফ 0 আর এর প্রবাবিলিটি অফ 0 মাল্টিপ্লাই করে এই পয়েন্টের এস পয়েন্টের প্রবাবিলিটি অফ 0 বের করতে হবে। আর 1 আর 1 এরটা বের মাল্টিপ্লাই করে 1 এর প্রবাবিলিটি বের করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো তো, আমি এস পয়েন্টে আমরা প্রবাবিলিটি বের, হ্যাঁ কি বলছো? স্যার এটা আবার একটু রিপিট করেন স্যার, এই এস পয়েন্টের এই যে আমরা দেখো, এই যে এস পয়েন্টের প্রবাবিলিটি তো আমরা আর ট্রুথ টেবিল তো নাই, তাহলে এখানে মনে করো এস পয়েন্টের আমরা আগে দেখো 1 এর প্রবাবিলিটি বের করব এই এস পয়েন্টে। তা এই 1 এর প্রবাবিলিটি হবে এই যে এই 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 গেটের ইনপুট কোনটা, ইনপুটের যে প্রবাবিলিটি আছে, দেখো এই যে এই পয়েন্টে 1 এর প্রবাবিলিটি কত, 3/4 না এই পয়েন্টে? জি স্যার, এই অর গেট তো, অর গেটের জি স্যার। আউটপুট 3/4, জি স্যার, আর এই ব্রাঞ্চে 1 এর প্রবাবিলিটি কত এই পয়েন্টে? ইনপুট পয়েন্টে 1 আর 0 প্রবাবিলিটি সেম থাকে না, হাফ থাকে না? যে কোনো একটা ইনপুট সিগন্যালের প্রবাবিলিটি তো তোমার 1 ও হতে পারে 0 হতে পারে, তাহলে হাফ থাকে। তাহলে 1 এর স্যার। প্রবাবিলিটি হাফ, আর এখানে 1 এর প্রবাবিলিটি 3/4, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে 3/8 হয়ে যায়। এই যে 3/8, 1 এর প্রবাবিলিটি হলো 3/8, আর 0-র প্রবাবিলিটি হবে এই দুটো 0টা মাল্টিপ্লাই করলে, 0-র প্রবাবিলিটি ছিল একটা 1/4, এখানে ছিল 1/4, আর এখানে হলো হাফ, তাহলে 0-র প্রবাবিলিটি হবে 3/8, না 1/8, তাই না? বুঝছো এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু আচ্ছা, আমি দেখো এখানে আমি এর উপরে লিখছি কিন্তু, প্রবাবিলিটি অফ, এই যে এখানে আমি প্রবাবিলিটি অফ 0-র প্রবাবিলিটি কত হবে, কত এটা বললাম আমরা 1/8 না, 1/8 না? আর 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 1 এর প্রবাবিলিটি কত বের করেছিলাম, 3/4 আর 1/2, তাহলে কত হয়েছে 3/8। বুঝছো এটা? বুঝছো কিনা? এটা হলো 1 এর প্রবাবিলিটি হলো 3/8, আর 0-র প্রবাবিলিটি হলো 1/8। এখন দেখো তো, এই দুটো যোগ করে কি 1 হয়? 1 হতে হবে না দুটো যোগ করে? দুইটা প্রবাবিলিটি যোগ করলে 1 হয় না? জি স্যার। কিন্তু এখানে দেখো 1 হয় না, এই 3/8 আর 1/8 যোগ করলে কিন্তু হয়ে যায় হলো কত, 4/8। তার মানেটা কি বলতো? সামথিং ইজ রং হিয়ার, তাই না? আমরা দুইটা এর যে কোনো একটা সার্কিটে, যে কোনো একটা গেটের ইনপুটের প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে আউটপুটের প্রবাবিলিটি যখন বের করব, তখন যে দুইটা প্রবাবিলিটি বেরোবে, ওই দুইটা প্রবাবিলিটি যোগ করার পরে ওটা 1 হয় না। তার মানে হলো যে দুইটা প্রবাবিলিটি বেরোয়, তার একটা ভুল আর একটা রং। আন্ডারস্ট্যান্ড? তাই এখন যে কোনটা রাইট সেটা রাখবো আমরা, যে তারপর সেই রাইটটা থেকে আমরা 1 মাইনাস সেটা বিয়োগ করলেই আমাদের আরেকটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো এটা? আমরা মনে করি এই যে 3/8টা যদি রাইট হয়, উপরে এটা যদি রাইট হয়, এই যে এটা, তাহলে আমরা বাকিটা কত 1 মাইনাস এটা বের করে বলতে পারতাম না? জি স্যার। জি আবার যদি এইটা রাইট হয়, ওটা রং হয়ে যদি আমাদের এইটা রাইট হয়, তাও আমরা 1 মাইনাস 1/8 বের করে আরেকটা বের করতে পারতাম। তাহলে এখন হচ্ছে কোনটা রাইট সেটা ডিপেন্ড করবে হলো যে কি গেট,
এখানে কি গেট তার উপরে, এখানে এটা গেটটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট যদি হয় তাহলে অ্যান্ড গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা জানো তুমি? ডমিনেন্ট অ্যান্ড গেটকে কে ডমিনেট করে, 0 না 1? 0 স্যার। 0, তাহলে সেই 0টা হবে রং। যে ডমিনেট করে সেইটাই আসলে রং হবে প্রবাবিলিটি, আর যেটা নন ডমিনেন্ট সেটা হবে রাইট। তাহলে এখানে দেখো তো কোনটা রাইট অথবা কোনটা রং? হচ্ছে P0। হুম P0টা রং, জি স্যার। P0টা রং, রাইট, এটা রং। তাহলে এই 38টা হলো ঠিক। তাহলে 38টা আমরা রেখে দেব, আর এটাকে এটা যদি লিখবো না, তাহলে 38, তাহলে এটা হলো 38 হলো প্রবাবিলিটি অফ 1, তাই না? জি স্যার। প্রবাবিলিটি অফ 1 হলো 38, তাহলে প্রবাবিলিটি অফ 0 কত হবে? 1 minus 1 minus P1 P1 38, 1 minus 38 is equal to 58, তাই না? এটা হবে প্রবাবিলিটি অফ কত? প্রবাবিলিটি অফ 0, তাই না? স্যার বুঝনি? বুঝছি স্যার। হ্যাঁ, কেউ আছে নাকি বোঝেনি? আমি ক্লিন করে ফেলি, এইটাই লেখা আছে নিচে। এই যে আমি এত কিছু লিখছিলাম, ক্লাস নোটে তোমার এটাই লেখা আছে। হ্যাঁ, বুঝি নাই কারোর কথা, কেউ কথা বলছে বোধহয়। এখানে দেখো, এই যে আমরা ওই যে 1 এর প্রবাবিলিটিটা লিখেছি, প্রবাবিলিটি অফ 1 is equal to 38, আর প্রবাবিলিটি অফ 0টা 1 minus 38 করে 58 লিখেছি এখানে, রাইট? কারণ হলো যে প্রবাবিলিটি অফ 0 এখান থেকে মাল্টিপ্লাই করে আনলে ওইটা রং হবে। এখন দেখো আমরা এইটা পেয়েছি আর এই উপরেও পেয়েছি। এখন তাহলে আমরা এই ওয়াই পয়েন্টে বের করতে পারবো। ওয়াই পয়েন্টে তাহলে প্রবাবিলিটি অফ 0 কত হবে বলো? আমরা এখানে বের করছি নাকি? জি স্যার। ও আচ্ছা, না এখানে নাই। আমরা এখানে নিজে এখানেই করে ফেলতে পারি, বলো। এখানে আমরা প্রবাবিলিটি অফ 0 কত বলবো আমরা এখন? এখানে প্রবাবিলিটি অফ 0 বের করবো এখানে আমরা। দুইটা 0 যোগফল। যোগ না, গুণ, মাল্টিপ্লাই করতে হবে। এটা 0 কত? এটার 0 প্রবাবিলিটি হলো 5/8, আর এখানে 0 প্রবাবিলিটি কত? 1/4, বুঝছো? তাহলে 5/8 আর 1/4 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হয়? 532, তাই না? আর 1 এর প্রবাবিলিটি কত? 1 এর প্রবাবিলিটি কত হবে? এখানে হলো 3/4, আর এখানে আছে, এখানে কত? 38, তাহলে কত হবে? 932। এখন বলো তো কোনটা রং? এটা কি গেট? অর গেট। অর গেট, রাইট। আমরা এটা ইনভার্টারটাকে আলাদা করে ফেলবো, রাইট? এটাকে আমরা ভেঙে, আমরা এটাকে এরকম করে ফেলবো ফার্স্টে, রাইট? এখানে একটা, এখানে অ্যান্ড গেট আছে, না না, এটা কি আছে? এটা অর গেট, আর তার সাথে এটা ইনভার্টার, এই এরকম। তাহলে এখানে আমরা অর গেট করে রাখলাম। তাহলে অর গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা? 1, তাই না? তাহলে দ্যাট ইজ রং, এটা রং। তাহলে নন ডমিনেন্ট সিগন্যাল কোনটা? এটা, দিস ইজ রাইট, বুঝছো? তাহলে আমরা P1টা এখান থেকে বের করে আনতে হবে এখন। P1 কত হবে? 1 minus 1 minus 5/5 1 1 minus 5/32, তাহলে এটা হবে কত? 27/32 সামথিং, রাইট?
27/32 তাহলে 27/32 আর পি তাহলে P1 টা এটা 27/32 আর P0 টা হলো 5/32 তাহলে এখন এই দুটোকে মাল্টিপ্লাই করলে ও না আমরা এখন ওয়াই তে যাই নাই এখন আমাদের আবার ইনভার্টার এটা আমরা বের করছি কোন পয়েন্টে এই পয়েন্টে না জি স্যার, এখন এটাকে ইনভার্ট করতে হবে। আর ইনভার্টার করলে কিন্তু কি হবে এটা 1 টা 0 0 টা 1 হয়ে যাবে না শুধু জি স্যার। আর কোনো চেঞ্জ হবে না কিন্তু তার মানে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আসলে একই থাকবে কারণ অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো এই দুটাকে গুণ করে আনতে হবে বুঝছো তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত হবে 27/32 মাল্টিপ্লাইড বাই 5/32 তাহলে এটা ইনভার্টার থাকলেও যা না থাকলেও তাই এনি কোশ্চেন বলো তাহলে এইটাই আমি বলেছি এখানে 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 না কালকে ই করতে গিয়ে আমরা এখানে দেখতে এখানে আমরা ভুল করেছি এই যে এখানে আমরা না এটা ঠিক আছে লাস্টেরটা এই যে এইখানে ভুল হয়েছে আমাদের এটা আমরা উল্টাটা নিয়ে এসেছি এই যে আমরা এইটা ঠিক হবে এইটা রাইট এটা রং রাইট ওইটা রাইট এটা রং তাহলে আমাদের তাহলে 5/32 না রাইট আমরা এইমাত্র করলাম এই যে 5/32 টা রাইট 5/30 রাইট আর 27/32 ওখান থেকে বের করতে হবে কিন্তু আমি ক্লাস নোট যখন এটা যখন লিখছিলাম তখন ভুল হয়েছে আমার তাহলে এখানে কি ছিল P0 5/32 রাইট P1 টা হবে তাহলে 1 মাইনাস কোথায় গেল ওইটা রং আমরা ওই যে 1 হয় না সেটা দেখাচ্ছিলাম যে 1 হবে না তাহলে এটা আমরা তাহলে P0 টা রাইট P0 টা রাইট আর এটা হলো P0 টা 1 মাইনাস P0 করব এটা হলো 5/32 তাই না 5/32 1 মাইনাস 5/32 তাহলে এখানে হয়ে যাবে 27/32 আর এখানে হলো 5/32 হ্যাঁ এইটা মাল্টিপ্লাই করতে হবে একটু হ্যাঁ তাহলে দ্যাটস অল বুঝছো এটা এনি কোশ্চেন এটা হলো আমাদের পাওয়ার ক্যালকুলেশনের চ্যাপ্টার টপিক শেষ মানে এই ফর্মুলা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেশন করব মানে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা বের করব এই যে আলফা এটা বের করে এখন এই টার্মটা তারপরে অ্যাপ্লাই করতে হবে কোথায় এই যে ফর্মুলা তোমার যেটা ফর্মুলা ছিল এই যে ফর্মুলা হলো কি ফর্মুলা এই যে আলফা এফএস সি ভিডিডি স্কোয়ার তো সবই তো দেওয়াই থাকে ভিডিডি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ক্যাপাসিটর তোমাকে বের করতে হবে রাইট আউটপুট ক্যাপাসিট্যান্স আর আলফা এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে আর বাকি এটা হলো একটা প্রবলেম আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম এই কোশ্চেন থেকে কিভাবে তুমি একটা আইসি কতটা পাওয়ার কনজিউম করে সেটা বের করা মনে করো আমি বলেছি যে an IC contains 200 টু ইনপুট NAND গেট তার মানে একটা আইসির ভিতরে 2 ইনপুট NAND গেট আছে 200টা তাই না প্রচুর NAND গেট থাকে কারণ NAND গেট দিয়ে সব সার্কিট তৈরি করা যায় এই জন্য 200টা NAND গেট আছে তাহলে 200টা যদি 2 ইনপুট NAND গেট থাকে তাহলে তুমি একটার পাওয়ার বের করে তাকে 200 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সেই জন্য এটা আমি 200 দিয়েছি 200 the IC operating with 1 volt supply তাহলে VDD দেওয়া আছে VDD 1 volt and at 1 gigahertz frequency তার মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না সিস্টেম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তারপরে বলেছে the IC was fabricated at 32 nanometer technology and its transistor width is 100 nanometers has a total capacitance 0.2 femtofarad total capacitance দেওয়াই আছে এখানে 0.2 femtofarad দেওয়াই আছে ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার বুঝতে পেরেছো কি লাগবে তাহলে এখন বলো তো 200 তো মানে 200 পিসের জন্য একটার জন্য আগে বের করে এটা হলো একটার জন্য তাহলে বলো আলফা বের করতে হবে আলফা তো আমরা একটু আগে বের করলাম না 2 ইনপুট 316 ছিল না 2 ইনপুট NAND গেটের জন্য
এই যে এটা দেখো, এই যে AND গেটে আর NAND গেটে একই হবে, OR গেটেও একই হবে। এই যে 2 ইনপুট AND গেটে যা হবে, NAND গেটে এটা শুধু 0 টা 1 আর 1 টা 0 হবে, একই থাকবে। বুঝছো সবাই? তাহলে এটা আলফার ভ্যালু 316 আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? 0.2 ফেমটোফ্যারাড। তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হলো কত? ও না, এই ফেমটোফ্যারাডকে আবার ফ্যারাডে নিতে হবে, বুঝছো? নাহলে সবগুলি স্ট্যান্ডার্ড ইউনিটে না নিলে তোমার পাওয়ারটা ওয়াটে আসবে না। আবার এই ফেমটোফ্যারাডকে তুমি 10⁻⁻15 ফ্যারাড। তারপরে পাওয়ার সাপ্লাইকে 1 ভোল্ট, এটা স্ট্যান্ডার্ড ইউনিট। তারপরে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি আছে হার্টজ, গিগাহার্টজে, 1 গিগাহার্টজ মানে 10⁹ হার্টজ। তারপরে এখন সবগুলি বসাই দাও, উইল গেট দ্য অ্যান্সার। স্যার তাহলে স্যার যে কোনো সার্কিটের স্যার ইন্ডিভিজুয়ালি এন্ড অর নর গেট যেগুলো আছে তাদের পাওয়ার কনজাম্পশন বের করে যোগ করে দিলেই তো হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যালি। কারণ আমরা তো এন্ড অর নট এটা তিনটা বের করে রাখলে পরে সেগুলো বসাই দিলে পরে তো তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি তোমাকে তো পাওয়ার বের করতে বলবে একটা আইসির ভিতরে কত পাওয়ার, তাহলে ওই আইসির ভিতরে তোমার কতগুলি গেট আছে সেগুলো সব জানতে হবে না? জি স্যার, সেটা তো কোশ্চেনে বলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা থাকবে, কিন্তু এখানে একটু আমি দেখো, এখানে কিছু কিছু জিনিস বেশি বেশি দেওয়া আছে, দেখেছো? এখানে একটা জিনিস বলা আছে 32 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা, আর একটা বলা আছে ট্রানজিস্টরের উইডথ হলো 100 ন্যানোমিটার। এখন তুমি মনে করতে পারো এগুলি কোথায় ইউজ করবো, তাই না? এগুলি অনেক সময় ক্যাপাসিট্যান্স বের করার জন্য। ক্যাপাসিট্যান্স এখানে দেখো, এখানে বলা আছে টোটাল ক্যাপাসিট্যান্স বলে দেওয়া আছে, তাহলে এগুলি কেন মানে লাগবে? দেয়া আছে, না দেওয়া থাকলে ওখান থেকে বের করা যায়। হ্যাঁ, না দেওয়া থাকলে বা অন্যরকম দেয়, মনে করো এরকম যদি থাকতো পরীক্ষার হলে কোশ্চেনে এরকম থাকতে পারে যে টোটাল ক্যাপাসিট্যান্স অফ 0.2 ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার, তখন কি করতে বলো তো? এখানে আমি একটা টোটাল স্লাইড দিয়ে, ন্যানোমিটারে গুণ দিতে হবে। কত দিয়ে গুণ দিতে? 32 ন্যানোমিটারে কত হয় সেটা বের করতে হবে। 32 দিয়ে, কারণ 32 ন্যানোমিটার তো টেকনোলজি। এটা তো এটা 32 ন্যানোমিটার টেকনোলজি মানে কি? 32 ন্যানোমিটার টেকনোলজি মানে তো 2F। না, এটা হলো 2L। 2L মানে হলো 32। কিন্তু তোমার ইয়ে ক্যাপাসিট্যান্স কার উপর ডিপেন্ড করে? লেন্থের উপরে না উইডথের উপরে? এই যে গত ক্লাসেই তো তুমি এই যে কুইজ দিলে যে ক্যাপাসিট্যান্স কার উপরে বিষয় ডিপেন্ড করে? সাইজের উপরে না? জি স্যার। সাইজ বলতে আমরা কি বুঝি? উইডথ বুঝি না? সাইজ মানে তো উইডথ, নট লেন্থ। উইডথ, তো উইডথ মানে হলো, উইডথ কোনটা এখানে? এই 100 দিয়ে গুণ দিতে হবে এটাকে। 100 ন্যানোমিটার দিয়ে যদি তুমি গুণ দাও, তাহলে এই ন্যানোমিটার ক্যান্সেল হয়ে যায়, থাকে তো তোমার শুধু ফেমটোফ্যারাড। হ্যাঁ, পরীক্ষার সময় কেয়ারফুলি করবে, কিন্তু এরকম উল্টাপাল্টা অনেক কিছু থাকে, কারণ পরীক্ষার থেকে অনেক সময় আমি কনফিউশনের জন্য তো এরকম দিয়ে দেই, তো তোমাকে ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, রাইট, যে কোথায় কি দেওয়া আছে। কারণ তুমি যদি এরকম এই যে 0.2 ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার দিয়ে আসো, তাহলে তোমার ইউনিট কিন্তু আর ওয়াট হবে না, তোমার অন্য কিছু হয়ে যাবে। ওকে, আর সেটা ক্যাপাসিটরের ইউনিটও না। ক্যাপাসিটর ইউনিট হলো ফেমটোফ্যারাড বা ফ্যারাড, নট ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার ইজ নট এ ইউনিট অফ দ্য ক্যাপাসিটর। ওকে, এনি কোশ্চেন? আমরা এটুকু পড়াবো আজকে, কালকে ওদেরকে বেশি পড়াতে, এইটুকু পড়িয়েছিলাম, এই জন্য আবার স্যাটারডে তো তোমাকে সেম ক্লাস। স্যাটারডে আমি বাসা থেকে ক্লাস নিব, তো উইল বি বেটার কম্পোর্ট। ওকে, বলো, এনি কোশ্চেন?